দর্শক, স্বাগত আনোয়ার ইস্পাত। এই সময় আমি ফখরুল আলম কাঞ্চন আপনাদের সঙ্গে আছি। আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক বিভিন্ন রাজনৈতিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি। আজ আলোচনা করব ডলারের বিপরীতে টাকার মান আবার কমল। আলোচনা করব ইভিএমের চ্যালেঞ্জ নিয়ে, সেই সাথে সমসাময়িক আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় থাকবে। আলোচনার জন্য আমি স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট শেখ রবিউল আলম। আছেন আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক উপকমিটির সদস্য জনাব মাহমুদ সালাউদ্দিন চৌধুরী। এছাড়াও আরও সঙ্গে আছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এটিইউ তাজ রহমান। স্বাগত জানাচ্ছি আপনাদের তিনজনকেই। জনাব শেখ রবিউল আলম, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমি শুরুতে বলছিলাম ডলারের বিপরীতে টাকার মান আবার কমলো। 1 টাকা 10 পয়সা কমিয়ে নির্ধারণ করা হয়েছে 89 টাকা। গত আমি বলবো 3 সপ্তাহে টাকার মান কমেছে 2.55%। কি হচ্ছে? অর্থনীতি কি আমরা যে আশঙ্কার কথা বলছি সেদিকে যাচ্ছে? ধন্যবাদ আপনাকে। আজ 30 মে। আমি একটু শ্রদ্ধাভরে স্মরণ করতে চাচ্ছি আমার দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 41তম শাহাদত বার্ষিকী। অর্থাৎ এই ক্ষণজন্মা রাষ্ট্রনায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয় রাজনীতিতে তার অবদান অবিস্মরণীয়। ধরেন আমাদের স্বাধীনতা, আমাদের সমৃদ্ধি, আমাদের গণতন্ত্র, আমাদের সুশাসন, আমাদের স্বনির্ভরতা, তার স্মরণীয় অবদান রয়েছে। সেই মহান নেতার আজকে 41তম মৃত্যুবার্ষিকী। আমি তাকে শ্রদ্ধাভরে কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি। দেখেন, বাংলাদেশের অর্থনীতি নিয়ে যেটা আপনি বলছিলেন, অর্থনীতির মধ্যে তো একটা অস্থিরতা কাজ করছে। রপ্তানি আয় স্থবির হয়ে পড়েছে, রেমিটেন্স স্থবির হয়ে পড়েছে, আমদানি ব্যয় বাড়ছে। এবং এই যে টাকার অবমূল্যায়ন যেটা বলা হচ্ছে, সেটা সরকারের তরফ থেকে বলা হচ্ছে যে আমদানি নিরুৎসাহিত করতে, অর্থাৎ আমদানি ব্যয় কমাতে টাকার মান কমানো হচ্ছে। এবং অলরেডি 38টা পণ্য শুল্ক আরোপ করা হয়েছে খুব বেশি করে, যাতে এই সমস্ত বিলাস পণ্য দেশে কম আমদানি হয়। সেটা হচ্ছে আরেক ধরনের কৌশল। আরেকটা হচ্ছে আমি ডলারের মান তুলনায় টাকার মান যদি কমাই, তাহলে মানুষ আমদানিতে নিরুৎসাহিত হবে। কিন্তু আমদানি তো প্রয়োজন, আপনি খুব বেশি নিরুৎসাহিত করতে পারবেন না। আবার ধরেন টাকার মান যখন কমে যাচ্ছে, তখন কিন্তু আমদানি ব্যয়ও বেড়ে যাচ্ছে এবং আমদানিকৃত পণ্যের দামও বেড়ে যাচ্ছে। কিন্তু আমাদের তো ব্যাপক, আপনি জানেন যে মূল্যস্ফীতি তো নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। প্রতিদিনই ভোগ্যপণ্য, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ছে। এখন এটি কতটুকু বিচক্ষণতার সাথে হচ্ছে, সেটা কিন্তু বিতর্কের জন্ম দিয়েছে। আমার মনে হয় না যে অর্থনীতিতে এটি খুব বেশি সুখকর হচ্ছে। দ্বিতীয়ত, যে ধরেন আমাদের ডলারের এগেনস্টে যদি এরকম টাকার দাম আমরা কমাতে থাকি, তো সেটা পরোক্ষভাবে কিন্তু রিজার্ভের উপরও চাপ পড়বে। কারণ আপনি কিছু কিছু পণ্যের ক্ষেত্রে আপনি যেটা উল্লেখ করছিলেন যে এত % জমা রেখেই এলসি মার্জিনে যেটা করা হচ্ছে, তাই না? সেটা কি দিয়ে নিয়ন্ত্রণ করা যাবে? এবং আমাদের আমদানি বা রপ্তানি আয় যদি আমি না বাড়াই, বা রেমিটেন্সের প্রবাহ যদি না বাড়ে, শুধুমাত্র ধরেন যেটাকে বলা হয় আমদানি ব্যয় নিয়ন্ত্রণ করা কি সম্ভব হবে? কারণ অন্যান্য পণ্যের দাম যেভাবে বাড়ছে, আপনি ডলারের সাথে সমন্বয় যতই করেন, কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে পণ্য মূল্যের দাম কিন্তু বাড়ছে। এই ভরা মৌসুমি চালের দাম অনেক বেশি। আমি একটু শুনে আসি মাহমুদ সালাউদ্দিন চৌধুরী আপনার কাছ থেকে। আপনারা অর্থনীতির কথা বলছেন যে অর্থনীতি চাঙ্গা আছে, ভালো আছে, অনেক অনেক কিছু। আসলে কি অবস্থা আছে? ধন্যবাদ। এই সময় যারা দেখছি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আর আমার এখানে যারা আমার সাথে আলোচনায় আছেন সবাইকে আমি অভিনন্দন জানিয়ে আমি শুরু করতে চাই। সর্বপ্রথম আসলে আমি আপনার আজকে সমস্ত পত্রপত্রিকা আমরা দেখেছি, মানে এই কয়েকদিনের মধ্যে সম্ভবত 2.55 কমেছে। তো আসলে একটা কথা আছে, নগরে যখন আগুন লাগে দেবালয় কিন্তু অক্ষত থাকে না। পৃথিবীব্যাপী যে অস্থির একটা সময় যাচ্ছে, ওইখান থেকে কিন্তু আমরাও কিন্তু বাইরে নই।
আর একটা জিনিস হলো 2টা বছর আমরা কোভিডের মধ্যে ছিলাম, এক ধরনের জীবনযাপন করেছি। এখন সব দিক দিয়ে মানে অর্থনীতির গতি প্রবাহ সব দিক দিয়ে সচল হয়েছে, মানুষের চাহিদা বেড়েছে, ডলারের চাহিদা বেড়েছে, সব কিছু মিলিয়েই কিন্তু আন্তর্জাতিক বাজারের সাথে কিন্তু সামঞ্জস্য রেখেই কিন্তু এগুলো করা হচ্ছে। আর একটা কথা আমি বলতে চাই, আমাদের দেশে নিশ্চয়ই কোনো এক্সপার্ট, যারা এক্সপার্ট আছেন, বিশেষ করে অর্থনৈতিক বিষয়ে যারা এক্সপার্ট আছেন, ব্যাংকের সাথে যারা জড়িত, বিশেষ করে বাংলাদেশ ব্যাংক যে সার্কুলারগুলো দিচ্ছেন, তারা নিশ্চয়ই কোনো ভেবে চিন্তে এগুলো বলেছেন। আর আরেকটা কথা বলতে চাই, বিশেষ করে আমাদের যখন টেলিভিশনের পর্দা আমরা খুলে আমরা দেখি বিএনপি সবসময় একটা মানে প্রার্থনাই করেন কখন এই দেশটা শ্রীলঙ্কা হবেন। আমি এগুলো আগে বলেই ফেলি এগুলা, মানে এগুলো আসলে আমার কাছে মনে হয় কি, আমি বিশেষ করে কোভিডের সময় সারা পৃথিবী যেভাবে কোভিডকে ফেস করেছে, আমি মনে করি আমরা খুব নিজেরা খুব আলাদাভাবে ফেস করতে পেরেছি। এবং আজকের যদি আমি বিচার বিশ্লেষণ করতে চাই, আমরা খুব ভালোভাবে কিন্তু কোভিডটাকে মোকাবেলা করতে পেরেছি। কোভিড মোকাবেলায় বাংলাদেশ অনেক সফল। হ্যাঁ, আমিও মনে করি আজকে যে তখন কিন্তু আমরা এইভাবে টকশোতে বসে আমাদেরকে কিন্তু এক ধরনের খুব আক্রমণ করার চেষ্টা করা হয়েছিল। প্রত্যেকটা সিদ্ধান্ত দেশবিরোধী হচ্ছে, গণবিরোধী হচ্ছে, নানা ধরনের কিন্তু এগুলো আমি তখন শুনেছি। তখন এইভাবে কিন্তু আপনাদের সামনে বলা হয়েছে যে টিকা যেই দামে টিকা কিনলাম, যেই দামে আমি বলি টিকার কথা যদি একটু বলি, টিকা সম্পর্কে অনেক ধরনের অপপ্রচার করা হয়েছে। এই টিকা দিলে কিছুই হবে না, এবং এমনকি এটাও বলা হয়েছে, মানে আসলে এটা কি বলা যাবে কিনা আমি জানি না, মানে পুরুষত্ব নষ্ট হয়ে যাবে, এই ধরনের কথাও কিন্তু টিকা সম্পর্কে অপপ্রচার করেছে নানা মাধ্যমে। কিন্তু আমরা দেখেছি যারাই টিকা সম্পর্কে অপপ্রচার করেছে, মানে প্রথম কয়েকটা ধাপ যাওয়ার পরে কিন্তু তারা লাইন ধরে সবাই টিকা দিয়েছেন। তো এখন যারা অর্থনীতি নিয়ে আজকে যারা একদম খুব হাই হুতাশ করছেন কিংবা নানা ধরনের অভিযোগ উত্থাপন করছেন, তা আমার কাছে মনে হয় মানে আজকে যে সিদ্ধান্তগুলো নিচ্ছে, হয়তো বা এরকম আরেকটা 5-6 মাস কিংবা 1 বছর আমরাই বলবো কিংবা আপনিও বলবেন, মানে প্রত্যেকটা সিদ্ধান্ত দেশের পক্ষে। আমি মনে করি আরেকটা জিনিস চাই, একটা লিডারশিপ, আমি একটু শেষ করি, একটা লিডারশিপ একটা দেশের অনেক বড় একটা বিষয়। তো আমি মনে করি শ্রীলঙ্কার যে বিষয়টা ছিল সেখানে লিডারশিপ ছিল না, যার কারণে শ্রীলঙ্কার অবস্থা আজকে এরকম হয়েছে। তো আমি মনে করি আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী রয়েছেন, তার যে অভিজ্ঞতা দেশ সম্মুখে কিংবা বুক ভরা যে দেশ প্রেম যার আছে, তিনি কখনো দেশ বিরোধী কোনো সিদ্ধান্ত নিতে পারেন না। দেশের মানুষের জন্য যেটা সুখকর হবে, দেশের মানুষের জন্য মঙ্গল যেটা হবে, সেটাই তিনি সিদ্ধান্ত নেবেন। আসবো জনাব তাজ রহমান, ভরা মৌসুমে চালের দাম বেশি, ডলারের এই মানে টাকার মান কমছে, ঋণের বোঝা আছে, সব কিছু মিলে আপনার মূল্যায়ন? ধন্যবাদ আপনাকে এবং আমার 200 আলোচক সহ দর্শক সহ যারা দেশে বিদেশে আছেন, সবাইকে সালাম এবং শুভেচ্ছা। দেখেন, আমাদের অর্থনীতি কিন্তু একটা সংখ্যার মধ্যে আছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ সরকারের নাই, আমারও নাই, আপনারা কারো নাই, সরকারের পক্ষেরও নাই, বিপক্ষেরও নাই। বহির্বিশ্বে একটা প্রবলেম আছে, সেটাও ঠিক। তদ্রুপ আরেকটা প্রবলেম হলো আমাদের হিউজ মেগা প্রজেক্টগুলো নেওয়া হয়েছে, যেটার ভালো মেগা প্রজেক্ট আছে, লাক্সারিয়াস মেগা প্রজেক্ট আছে, সেমি লাক্সারিয়াস আছে। এগুলো নিয়ে সরকার কিছু কন্টিনজেন্সি প্ল্যান নিয়েছে, মেজার নিয়েছেন। সরকারের সেই কয়েকটা ভালো সিদ্ধান্ত, মানুষ টেলিভিশন দেখছে, সরকারি কর্মকর্তা যাদের আপনাদের টকশোতে বলতে বলতে আমরা টায়ার্ড হয়ে যাচ্ছি, যারা এই দেশটারে রসাতলে না রাজনীতিবিদ্যা নেয় না, এরাই নিয়ে যাচ্ছে, এই সরকারি কর্মকর্তারা বিদেশ সফর বাতিল করেছেন। এটার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। বৎসরের কত টাকা যে এই সরকারি কর্মকর্তার ট্রেনিংয়ের জন্য, একজন উপসচিব রিটায়ার্ডের আগের দিন ব্যাক করে আসছেন ট্রেনিং শেষ করে, উনি এই সরকারের এবং বাংলাদেশের ট্যাক্সপেয়ারের টাকা যে খরচ করে আসলেন, মানে এই ট্রেনিং কাকে দিবেন, উনি কাকে দিয়ে আসলেন এবং কাকে ওইটা দিবেন। এরা প্ল্যান করে ওই ব্রিজের জন্য প্ল্যান করে, সেই প্ল্যান আবার রিভাইজ প্ল্যান তারাই করে। এই যে পলিটিশিয়ান 3 জন বসা আছি আমরা কিন্তু এখানে কোনো কিচ্ছু নাই, কিছু করা নাই। পর্দা কেলেঙ্কারিতে কিন্তু পলিটিশিয়ান নাই, এই আমরা। সরকারি ব্যাংকের কর্মকর্তাদের বাংলাদেশ ব্যাংক সফর বাতিল করেছেন, থ্যাংক ইউ বাংলাদেশ ব্যাংকে। বেসরকারি অর্ধসরকারি যারা আছেন সেটাও বাতিল। আজকে বেসরকারিটাও দেখেছি, এটাও বাতিল। এটা আরও আগে নেওয়া উচিত ছিল, বাট নিয়েছেন, এটা খুব ভালো। দ্যাট মিনস গভর্নমেন্ট সিগন্যাল পাচ্ছেন যে আমরা যদি এখন এই মেজারে না যাই, তাহলে আমাদের ইকোনমি উই আর হেডিং ফর দি ট্রাবল। আমাদের এখন যে রিজার্ভ 42 বিলিয়নে গেছে, সেটা আমাদের জন্য 3 থেকে 4 মাসের একটা ফরেন আপনার দিয়ে দেওয়ার মতো ক্যাপাসিটি থাকবে। তার ভিতরে যদি আপনার গার্মেন্টস ফ্লোটা কন্টিনিউ না হয়, আপনার রিমিটেন্সটা কন্টিনিউ না হয়, এবার গার্মেন্টস সেক্টরে আসতে হবে আপনাকে। ইউরোপ ইজ ইন কাইন্ড অফ রিসেশন, আমেরিকা ইজ কাইন্ড অফ রিসেশন।
যখন তারা আপনি ইউকেটা বলে দিই, আপনার ইউকে $15 বিলিয়ন কন্টিনজেন্সি ইমার্জেন্সি ফান্ড দিছে মানুষকে বিল বাড়াবে এই জন্য, যাতে গরিব লোকরা এই বিলটা দিতে পারে না। আমরা না, যেটা মাহমুদ সালাউদ্দিন যেটা বলছিলেন, আপনিও তো বিরোধী দল। হ্যাঁ, না আমি সেটা বলে এখানে আনতেছি কথাটা, আমি বলি আপনাকে, আপনার বায়ার্স আর ইউরোপিয়ান আমেরিকা যখন তারা কমে ফেলবে আপনার গার্মেন্টসের বায়ার, তখন আপনার ফরেন রিজার্ভে আরও এফেক্ট হয়ে যাবে। নাম্বার ওয়ান, আমরা সেকেন্ড লার্জেস্ট কিন্তু গার্মেন্টসের জন্য, চায়নার পরেই আমরা। এখন আমাদের যখন বায়ার এখানে কমে যাবে, যে বায়ার যখন অর্ডার্স কমে দিবে, আগে যারা দিত আপনার বলেন 1 বিলিয়নের অর্ডার, তখন কমে আসবে 500 মিলিয়ন অর্ডার্স, তখন তো আপনার ফরেন রিজার্ভটা কমে আসতেছে। তো আগের থেকে যদি আপনার এই মেজারটা আপনি না নেন, তাহলে কিন্তু আগামীতে আরও ডিজাস্টার হওয়ার সম্ভাবনা আছে। ফরেন কারেন্সি যারা জিততে, তার চাকরি যদি না থাকে, সে যদি তারা ওখানে খেয়ে এক্সট্রা সেভ করতে না পারে, বাংলাদেশে তো পাঠাবে না, সে পরিমাণ তো আসছে না, আসতেছে না। সুতরাং এখন যেটা করতে হবে, আপনার কস্ট যেগুলো মেগা প্রজেক্ট, যেটা অল্প সরকার করেছে, বন্ধ করেছে, বাকি প্রজেক্টগুলো যেগুলো প্রয়োজন এখন প্রয়োজন নাই, সেগুলো স্টপ করে দিতে হবে, যাতে এই ফান্ডটা যেন আর বাইর হয়ে না যায়। আমাদের ফরেন লোন আছে, সেটাতে অ্যাভয়েড করার কোনো সুযোগ নাই। 24 থেকে কিন্তু ফরেন লোন শুরু হয়ে যাচ্ছে পেমেন্ট, আমি দেখলাম। আগে ফরেন যারা দিয়েছিল তাদের মনিটরিং পিরিয়ড ছিল 10 ইয়ার্স, সেটা কমে আসছে 5 ইয়ার্স। তো আপনার কিন্তু আস্তে আস্তে স্কুইজ হয়ে যাবে। 2025 থেকে আপনাকে কয়েকটা পেমেন্ট শুরু হয়ে যাবে। চায়না এক্সিম ব্যাংকের পেমেন্টটা আমি দেখলাম শুরু হয়ে যাবে। এই পেমেন্টটা অনেক বড় পেমেন্ট আপনার। তখন এই যে বাইরের দেশগুলো থেকে যে লোন নিয়ে আসছি, আমাদের পেমেন্ট যখন একসাথে শুরু হবে, আমাদের ফরেন রিজার্ভ যদি বাইরের দেওয়াটা কমে আসে, তখন তো ইকোনমিতে সব কিছুর দাম বাড়া শুরু হবে। আপনার আমার ক্যাপাসিটি বাইরে যাবে। স্বীকারই করছে না যে অর্থনৈতিক পরিস্থিতি আসলে খারাপ হতে পারে। শুনেন, এই আশঙ্কা তো আওয়ামী লীগ স্বীকার করছে না। হ্যাঁ, এদেশের মানুষ 18 কোটি মানুষের সবাইকে তো বোকা বোবার সুযোগ নাই। আওয়ামী লীগের মানুষ তার দলের বিরুদ্ধে কথা বলছে না, কিন্তু আওয়ামী লীগের মানুষও বলছে, বলে না আমরা এখন এই মুহূর্তে শেকিং পজিশনে আছি। ওভারঅল সব কিছু মিলায় বাংলাদেশ এবং ওয়ার্ল্ডের জিও পলিটিক্যাল গ্লোবাল যদি হিসাবটা করেন আপনি, 40 বছরের মধ্যে সবচেয়ে বেশি ডিপ্রিসিয়েশন আপনার মূল্যস্ফীতির ব্রিটেনে, 5th লার্জেস্ট ইকোনমি ইন দ্য ওয়ার্ল্ড। আমেরিকায় আলাদা একটা কন্টিনজেন্সি মেজার নিচ্ছে তারা, যেন আগামীতে আরও হচ্ছে। এই ওয়ারটা যদি কন্টিনিউশন হয়, রাশিয়া এবং ইউক্রেন, আমাদের ফুডের যেটা আপনি বললেন দানের সিজন, আজকে প্রধানমন্ত্রী বলেছেন এই যারা সিন্ডিকেট, এই সিন্ডিকেটরা সবকিছু সিন্ডিকেশন করে রেখে দিয়ে দাম বাড়াবে, আপনার আমার ক্ষমতার বাইরে থেকে বাইরে চলে যাবে, আমরা কিনতে পারবো না। এটা তো আমরা সবসময় দেখলাম, তেলের ক্ষেত্রে দেখলাম, পেঁয়াজের ক্ষেত্রে দেখলাম। নিজে বলেছেন যে চালের সিজন কারা করছে সেটা অ্যাকশনে যাও, অ্যাকশনে যেতে হবে, নাহলে হবে না। এই অ্যাকশনটা কতটুকু হবে, মাননীয় প্রধানমন্ত্রীর কথা মতো যদি রিয়েল অ্যাকশন হয়, এই যারা সিন্ডিকেট তাদেরকে ধরা হয়, তাহলে আমি বাঁচতে পারবো, এই দেশের মানুষ বাঁচতে পারবে। ইভিএম নিয়ে আপনাদের এক ধরনের রিজার্ভেশন আছে। আজকে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব বলেছেন সাংবাদিকদের কাছে যে ইভিএমে কোনো ত্রুটি বিচ্যুতি নাই, ইভিএমের মূল চ্যালেঞ্জ হচ্ছে গোপন কেন্দ্রে বহিরাগতদের দৌরাত্ম্য। উনি শব্দটি ব্যবহার করেছে ডাকাত, সন্ত্রাসী। ধন্যবাদ নির্বাচন কমিশনারকে, যিনি বিষয়টি বুঝতে পেরেছেন। আর দুঃখিত হচ্ছে উনি এই বিষয়ে কিছুই করতে পারবেন না, ওনার দায়িত্বের জায়গা থেকে উনি অসহায়। কারণ এই ডাকাত হচ্ছে ক্ষমতায় থাকার জন্য একবার শীর্ষ থেকে আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা, এবং তার সাথে যুক্ত করেওছে নির্বাচন কমিশনের নিয়োগ করা নির্বাচনকালীন কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আমি নিজে একটা বাহিনীকে মানে তৎপর হওয়ার জন্য বলেছে, বিশেষ করে মানে গতকাল সিইসি কুমিল্লা যে ভিজিট করে এসছেন, সেখানে বলছেন যে নির্বাচন নিয়ে যদি কোনো ত্রুটি বিচ্যুত হয়, তা এর দায়িত্ব আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে মানে নিতে হবে। কিছুই করা দায়িত্ব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নেওয়া লাগবে না, কারণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা নিয়ন্ত্রণ করে তারাই ক্ষমতায় থাকতে চান ওই ডাকাতদের দিয়ে। অতএব ওই ঠুটো জগন্নাথ হয়ে গেছেন নির্বাচন কমিশনার। বলতে পারেন অনেক কিছু, এইগুলি নিয়ে জনগণকে আস্থায় আনা যাবে না, আমরা যারা নির্বাচন করি তাদেরকে আস্থায় আনা যাবে না। আমি ইভিএমে ভোট করতে গিয়ে দেখেছি কোনো একজন সাধারণ মানুষ, যদি সে ধারণা করা হয়, মহল্লার তো সবাই সবাইকে চেনে জানে, যে এই লোকটি আওয়ামী লীগের বাইরে ভোট দিতে পারে, তাহলে সে কেন্দ্রে ঢুকতে পারবে না। এটা হলো প্রথম প্রোটেকশন। এটা প্লিজ আমাকে না বললে আপনি বুঝবেন না। দ্বিতীয় হচ্ছে, এমন একজন ব্যক্তি ভোটার হিসেবে গিয়েছেন, তাকে বোঝা যাচ্ছে না তিনি কোন দিকে ভোট দেবেন, তার হয়তো ভোটের ভিতরে ভূতের মধ্যে ঢোকার সুযোগ হতে পারে। তিনি আঙুলের ছাপ দিয়ে যখন মেশিনটি ওপেন করবেন, ওপেন করার পর তিনি গোপন ভূতে যাবেন হচ্ছে মার্কায় ভোট দিতে। সেখানে গিয়ে দেখবেন যে একজন বা দুইজন ওই ডাকাত দাঁড়িয়ে আছে। মেশিনটা ওপেন হওয়ার সাথে সাথে নৌকা মার্কায় টিপটা তারা দিয়ে দিয়েছেন। আপনি গিয়ে ভোটটা দিতে পারবেন না, যদি কথা বলেন, প্রতিবাদ করেন, অ্যাসল্ট হয়ে বেরিয়ে আসবেন।
এটা যে উনি বুঝতে পেরেছেন এর জন্য ধন্যবাদ, কিন্তু আমি আবার বলছি দুঃখিত, ওনার কিছু করার নাই। এই জন্য আমরা বলছি যে ইভিএম নির্বাচন দুটি সমস্যা রয়েছে। এটি তো ব্যালট পেপারের ক্ষেত্রেও তাহলে একই অবস্থা হতে পারে না, ব্যালট পেপারের ক্ষেত্রে একই অবস্থা একটু কম হতে পারে, কারণ ব্যালট পেপারটা আপনার হাতে দেওয়া হয়, না, হাতের থেকে নিয়ে নেবে যদি এরকম হইলে হয়, সেটা তো নিয়েছে আগে, কিন্তু তারপরও ইভিএম যেভাবে হয় সেখানে ধরেন আরো বেশি অসহায় হয়ে যেতে হয়। আর ব্যালট পেপারে যেটা হয়, ইভিএম আর ব্যালট পেপার মধ্যে কোনটা ভালো সেটা বিতর্কের বিষয় না। বিতর্কের বিষয় হচ্ছে নির্বাচন ব্যবস্থাপনাটা নিরপেক্ষ হচ্ছে কিনা। নির্বাচন ব্যবস্থাপনা যদি নিরপেক্ষ না হয় তাহলে ব্যালট ইভিএম এর মধ্যে খুব বেশি পার্থক্য হবে না। ব্যালট হচ্ছে ভোটার নিজে অনেকটা দেখার সুযোগ হয়, অনেকটা ভোট দেওয়ার সুযোগ হয়। ইভিএম এসে অনেক সময় অনেক কিছু বুঝে ওঠার আগেই তার ভোটটা দিয়ে দেওয়া হয়, অর্থাৎ এখানে অনাস্থাটা আরো বেশি ইভিএম এর ক্ষেত্রে। ব্যালটের ক্ষেত্রে দৃশ্যমান, ইভিএম এর ক্ষেত্রে কিছুটা অদৃশ্য বটে। যেমন আমি আপনাকে বলি, প্রিজাইডিং অফিসারদের একটা নির্দিষ্ট কোঠার পিনকোড দিয়ে দেওয়া হয়, তারা ইচ্ছা করলে ততবার খুলে ভোটটা দিতে পারেন। আমার নির্বাচনে ঢাকা 10 আসনের উপনির্বাচনে 5% কোঠা দেওয়া হয়েছিল আপনার প্রিজাইডিং অফিসারদের। আসলে এটি দেওয়া হয় যে হয়তো কোনো কারণে কোনো জটিলতা তৈরি হইলো রিয়েল ভোটারকে ভোটটা দেওয়ার সহযোগিতা অনলি ওই ভোটারটা এজেন্ট বই করে দিয়ে বারবার পিনকোড দিয়ে ওপেন করে নৌকা মার্কে মেরে দেওয়া হয়। আমি নিজে গিয়ে ধরেছি সালেহা খাতুন স্কুলে প্রিজাইডিং অফিসার ভোট দিচ্ছেন, আমি নিজে গিয়ে ধরেছি। যার ফলে বলছি, এবং আপনাকে আরেকটা তথ্য দিয়ে রাখি, ইচ্ছা করলে রিটার্নিং অফিসার যিনি আছেন, মানে যিনি ওই এলাকার নির্বাচনের দেখভাল করার প্রধান, তার কাছে যে পিন কোড থাকে তিনি ইচ্ছা করলে 100% ভোট দিয়ে দিতে পারেন মেশিন ওপেন করে। কিন্তু তিনি সাধারণত প্রিজাইডিং অফিসারদের একটা নির্দিষ্ট কোটার বেশি দেন না। কিন্তু তিনি যদি মনে করেন যে নৌকা মার্কার প্রার্থীকে এখানে উইন করানোর দায়িত্ব আমরা নিয়েছি বা উইন করাবো, 50%ও দিয়ে দিতে পারবেন। ওই পিন কোড আছে তার কাছে, ওটা দিয়ে ওপেন করে দেওয়া যায়। আমার বক্তব্য হচ্ছে যে নির্বাচন ব্যবস্থাপনা, যেহেতু আমি আবারও বলছি, নির্বাচন কমিশন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বর্তমান বিদ্যমান ব্যবস্থাপনায় যেহেতু সরকারি দলকে উইন করানোর দায়িত্ব নিয়ে নেয় না, এটা বা সেই পরিস্থিতিতে বাধ্য হয়, অতএব ইভিএম এ শতভাগ মানে নিশ্চয়তা দিয়ে আওয়ামী লীগের বা নৌকা মার্কার প্রার্থীকে উইন করানোর দায়িত্ব প্রতিষ্ঠিত হয়ে যায়। এটা প্রতিরোধ করার কোনো সুযোগ নেই সর্বদলীয় সরকারের অধীনে নির্বাচনে। এটাই বাস্তবতা, এটা প্রতিষ্ঠিত এবং প্রমাণিত। আমি একটু অন্য জায়গায় একটু যাব, আপনার কি নিশ্চয়ই সময় শেষ হয়ে যায়নি, এত নির্দয় হবেন না। জি, সালাউদ্দিন বলছিলেন যে বিএনপি সমালোচনা করে করোনা নিয়ে, একটু বলতে চাই, না বললে হয় নাকি এইসব। আওয়ামী লীগ তো কার্যকরী ধরনের ক্ষমতায় আছেই, আমরা একটা যৌক্তিক সমালোচনা করব, সেটাও আপনার বিকৃত করে উপস্থাপন করবে। কি পুরুষ মেয়ে হয়ে যাবে, মেয়ে পুরুষ হয়ে যাবে, কে বললো, কোন নেতা বললো? আমরা 3টি বিষয় নিয়ে পুরো জাতি সমালোচনা করেছে সরকারের। একটা হচ্ছে সিরাম ইনস্টিটিউটের সাথে যখন আমরা টিকা আনতে যাই এবং সেটা কিন্তু সত্য প্রমাণিত হয়েছে, সরকার ব্যর্থ হয়েছে। আরেকটা হচ্ছে লকডাউন যেভাবে সরকার দিচ্ছিল কার্যকর হচ্ছিল না, এটা আপনি আমি সবাই জানি। আমরা বলছিলাম কার্যকর লকডাউন, যৌক্তিক সমালোচনা, কর্ম নিয়ন্ত্রণ। আরেকটা হচ্ছে চিকিৎসা ব্যবস্থা যেভাবে দৈন্যদশা আমরা দেখেছিলাম, তার বিরুদ্ধে সরকারকে বলা হয়েছিল যে এটা তোমার ব্যর্থতা, তুমি এখানে সজাগ হও এবং চিকিৎসাটা অন্তত নিশ্চিত করো। কিন্তু ছিল এন্ড অফ দ্য ডে এই করোনা মোকাবেলা সরকার তো সাফল্য দেখিয়েছে, সরকার জাতি সফল হয়েছে। প্লিজ আপনি মনে রাখবেন, আপনি মনে রাখবেন, আপনি সরকার আর জনগণকে এক করবেন না। বর্তমান সরকার ইকোনমির কথা বলে, আপনি আমাকে দেখাতে পারবেন সরকার একটা সিদ্ধান্ত এবং একটা কথা সফল হয়েছে? সরকার নিয়ন্ত্রিত, কিন্তু যখন 103টি দেশের করোনা টিকা পায়নি, তখন আমরা এদেশের জনগণকে সরকার করোনা টিকা দিয়েছে। আপনি জানেন নিশ্চয়ই, সাউথ এশিয়ায় মাঝামাঝি পর্যায়ে, আমি এখন টাইম উল্লেখ করে বলছি না, আমরাও সাউথ এশিয়ায় অনেকের চেয়ে পিছিয়ে ছিলাম, পাকিস্তানের চেয়ে পিছিয়ে ছিলাম। শেষের দিকে আমরা ভালো করেছি। আমরা যখন ওই আপনার কোভ্যাক্সিনের আওতায় যখন আমরা টিকাগুলি পাচ্ছিলাম মার্কিন যুক্তরাষ্ট্র সহ অন্যদের কাছ থেকে, পরবর্তী শেষের দিকে এসে আমরা ভালো করেছি। প্রথম তো টিকা নিয়ে আমাদেরও সমস্যা হচ্ছিল, অনেকের চেয়ে পিছিয়ে ছিলাম। একটা জাতি ধরেন চেষ্টা থাকবে, আমাদের বাজেট আছে, আমাদের অর্থ আছে, আমরা কিছুটা করেছি, কিন্তু সরকারের চেয়ে বেশি জাতীয়ভাবে আমরা সেটা মোকাবেলা করতে সক্ষম হয়েছে। ওই আপনি বলছিলেন, না বললে হয় না, শ্রীলঙ্কার কথা বলছেন, সালাউদ্দিন বলল, কোথা থেকে বলল? শ্রীলঙ্কার সংখ্যা তো আপনারাই প্রকাশ করছেন এবং সেখানে আপনারা নিয়ে যাচ্ছেন। আমি শেষ করে দেবো এক বাক্য দিয়ে, আপনাদের রাষ্ট্র ব্যবস্থাপনা শ্রীলঙ্কা হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। আমরা শ্রীলঙ্কা চাই না, কিন্তু আপনারা যে পথে এগোচ্ছেন সেটা আমাদের মধ্যে আতঙ্ক তৈরি করে। একটা বাক্য দিই প্লিজ, সেটা হচ্ছে শ্রীলঙ্কা দুটি কারণে হয়েছে। একটা হচ্ছে একটা কর্তৃত্ববাদী সরকার, সেখানে আছে জনমত উপেক্ষা করে গায়ের জোরে অর্থ ব্যবস্থাপনা করেছে, জনস্বার্থ বিরোধী।
সেটা আপনারা। দ্বিতীয়ত হচ্ছে যে অর্থনৈতিক কিছু কারণ আছে, সে কারণে আপনি সময় দিলে আমি পরে বলবো, আপনি অস্থির হয়ে গিয়েছেন। জি মাহমুদ সালাউদ্দিন, অনেক অনেক কথা এসছে, আপনি আমি বলুন। সর্বপ্রথম ইবিএম নিয়ে একটু বলতে চাই। না, ইভিএম নিয়ে আমার মনে হয় একেবারে অন্য কথাগুলো একটু উত্তর দিতে হবে। আচ্ছা, আপনিও ঠিক আছে। বলেছেন ওখানে দেন। ইসি কিন্তু কয়েকদিন আগে একটা কথা বলেছেন, আসলে এই ভোট 2018 সনে ভোটে তিনি একটা কথা বলেছেন। তিনি বলেছেন সকাল 11টায় বিএনপির মহাসচিব যখন বললেন ভি চিহ্ন দেখিয়ে বলেছেন ভোট সুষ্ঠু হয়েছে, জাতি কিন্তু আশান্বিত হয়েছিল। কিন্তু সন্ধ্যার পর বিকেলের পর থেকে তারা নানা ধরনের অভিযোগ শুরু করেছেন। বিএনপি সবসময় কিন্তু এটাই করে, সর্বপ্রথমে তারা ভোট নিয়ে যে ইয়েটা হয় তারা অভিনন্দন জানায়, তারপরে শুরু করে দেয়। আচ্ছা, আরও একটা বলি, ওই যে আপনি বলেন ইভিএম এর ভিতরে একটা ডাকাত থাকে। আজকে কিন্তু 1977 সালে কিন্তু আজকে হানা ভোট হয়েছিল। কোন ডাকাতে করে 120%, 110% ভোট দিয়েছিল। ইংল্যান্ডের গার্ডিয়ান পত্রিকায় লিখেছিলেন সেদিন প্রতি মিনিটে 10টা ভোট পড়েছে, কমপক্ষে 10টা ভোট পড়েছে প্রতি মিনিটে। এ ভোটের বিশাল একটা সাইজ দেখিয়েছিলেন সেদিন। গণতন্ত্রকে ঠুটি চিপে হত্যা করেছে সেদিন। কোন ছোট জগন্নাথ, উনি তো রবির বলে দিয়েছেন সব কিছু ছোট জগন্নাথ হয়ে গেছে, এবং সেই 77 থেকেই শুরু হয়েছে, বরঞ্চ সেইখান থেকে রক্ষা করেছে। ইভিএম নিয়ে এত আতঙ্ক কেন? বিএনপি শুধু ইভিএম না, বিএনপি নির্বাচন পদ্ধতি নিয়ে এক ধরনের আতঙ্ক। কারণ বিএনপি তো সুষ্ঠু সবলভাবে জন্মগ্রহণ করেনি, তাদের বন্দুকের ডগায় জন্মগ্রহণ করেছে। ওই সাইম সাহেবের প্রেসিডেন্ট একটা নির্বাচনের জন্য সুন্দর একটা পরিবেশ তৈরি করেছিলেন। জিয়াউর রহমান সাহেব সেদিন গিয়ে বলেছিলেন আপনাকে এখানে সাইন করতে, আপনাকেও বলেন, তিনি বিছনার উপর দাঁড়িয়ে বলেছেন সাইন ইট, এখানে সাইন করতে হবে আপনাকে। তিনি সাইন করে পদত্যাগে সেদিন বাধ্য হয়েছিলেন অস্ত্রের মুখে। এইভাবেই কিন্তু একাধারে তিনি সেনা প্রধান, একাধারে সামরিক, সব কিছু মিলিয়ে একটা মানে একটা জগা খিচুড়ি সরকার গঠন করেছিলেন সেদিন। এইভাবে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করেছিলেন ভোট নিয়ে। সেইখান থেকে আজকে ভোট উদ্ধার করেছে, সেটাকে ভোট উদ্ধার করেছে। আপনার নারায়ণগঞ্জে নির্বাচন হয়েছে, তৈমুর আলম খন্দকার সাহেব তো নিজেই বলেছেন ভোট সুষ্ঠু হয়েছে। এখন আজকে কুমিল্লায় ইসি গিয়েছেন, সেখানে কিভাবে প্রশাসন, স্থানীয় সরকার নির্বাচন, স্থানীয় সরকারের কথা আমি আমার আশেপাশে নির্বাচন করে বলি। আপনি বিএনপি এখন নির্বাচনে যাচ্ছে না, আবার নানা কৌশলে নির্বাচনে যাচ্ছেন তারা। সারা বাংলাদেশ ইউনিয়ন পরিষদে নির্বাচন হলো, তারা ডিক্লেয়ার দিয়েছে নির্বাচনে যাবেন না, কিন্তু অসংখ্য প্রার্থী তাদের জয়ী হয়েছে এবং তাদের পোস্ট পজিশনও ছিল। খুব নাম কাও আছে, তাদেরকে পদত্যাগে বাধ্যও করেছেন তারা। এবং আমি তৈমুর আলম খন্দকারকেও সেই আমরা দেখেছি, তিনি বিএনপি থেকে পদত্যাগ করে তারপর নির্বাচন করেছেন। আজকে আপনি কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে দেখেন, সেখানে কিন্তু বিএনপির প্রার্থী আছে। বিএনপি নানা মানে ছল ছাতুরি দিয়ে কিন্তু নির্বাচনে কে প্রশ্নবিদ্ধ করার একটা চেষ্টা করা হচ্ছে। কিন্তু আপনারা তো চান যে বিএনপি নির্বাচনে আসুক। বিএনপি নির্বাচনে আসতে বাধ্য যদি বিএনপি একটি রাজনৈতিক দল নিজেকে মনে করে, কারণ এটার কোনো বিকল্প নেই। একটা রাজনৈতিক দলকে নির্বাচনে আসতে হবে, এটার কোনো বিকল্প আপাতত বিএনপির কাছে নেই। এবং আমি মনে করি 2014 সনের নির্বাচনে না এসে বিএনপি যে ভুল করেছে সেই ভুল পথে বিএনপি আর পা দিবে না। আর আরেকটা কথা আছে, সম্ভবত ভোল্টেয়ার বলেছিলেন ভুল ট্রেনে চললে ভুল স্টেশনে নামতে হবে। বিএনপি আর ভুল স্টেশনে নামবে না আমি আশা করি। জি জনাব তাজুর রহমান, একটু ছোট করে শুনে আমার বিরতির সময় হয়েছে, একেবারে সংক্ষেপে একটু কোনটা নিয়ে দিব? ইভিএম নিয়ে যে কথাটা এসছে, ইভিএম এর একটা কথা বলি। ইভিএম নিয়ে তো নির্বাচন কমিশনের মধ্যে থেকেই ওনারা বলছেন, প্রধান নির্বাচন কমিশনার বলেছেন 10 মিলিয়নের যে কথাটা বলেছেন আরেক নির্বাচন কমিশন, এটা উদ্ভট। উনি যে বলে মানে সেটি নিয়ে অবশ্য ব্যাখ্যা দিয়েছেন। হ্যাঁ, উদ্ভট এটা বলেছেন, পরবর্তী উনি ব্যাখ্যা দিয়েছেন। দ্বিতীয় হলো ব্যাখ্যা দিয়েছেন ওনারা আমাদের দলের এটা বলেন নাই, যারা ইভিএম এর যারা যেই মেশিনের সাথে বলেন না, এটা ইরিলেভেন্ট। আমরা তো পত্রিকা থেকে দিয়ে আমরা এখানে বলতেছি যেটা, সেটা হলো মিডিয়া রিপোর্ট। আমরা তো রিপোর্ট তৈরি করি না, পলিটিশিয়ান আমরা তো তৈরি করি না, আমরা মিডিয়া থেকে নিয়েই বলি। সেই মিডিয়ার বাংলাদেশের টপ রেটের পত্রিকাগুলোই রিপোর্ট করছে, সেটা আমরা বলছি। পরে উনি ক্লারিফাই দিয়েছেন, বলে ওনার সাথে এখনো কথা হয়নি, চিফ ইলেকশন কমিশনার বলেছেন। বলার পরে উনি কিন্তু উদ্ভটও বলেছেন যে এরকম কোনো কথা হইতে পারে না। 10 মিলিয়ন কোত্থেকে দিবে? 10 মিলিয়ন ফান্ড আছে নাকি? যাক, সেটা বলে দিচ্ছে একটা। দ্বিতীয় হলো ইভিএমে আপনি বুট করবেন, ইভিএমের একজন কমিশনার বলে ফেলছেন সেখানে ডাকাত থাকে। চিটাগাংয়ের আপনার চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শামবুল ইউনিয়নের আওয়ামী লীগের প্রার্থী বলেছেন যে আগের সিস্টেম হলে তো নিজেই নিয়ে নিতাম, যেমন লাগতো না। এখন তো আরেকটা ইভিএম করছে, সেটাও অসুবিধা না দিতে পারলে লোক ভিতরে থাকবে, ওরা মেরে দিবে, যাইতে হবে কিন্তু বুটে। সেটাও ভাইরাল হয়েছে, নিউজ পত্রিকার কাটিং সহ আমার কাছে আছে। তো আপনি ইভিএম করবেন, ম্যান বিহাইন্ড দ্য মেশিন। ইভিএমের কাউন্টিং করে রিসিপ্ট বাইর করা হবে, আমি কোথায় ভোট দিলাম সেটা কিন্তু রেকর্ড থাকবে না, আমি চ্যালেঞ্জও করতে পারবো না সেই ইভিএম। না, এই পদ্ধতিগুলো নিশ্চয়ই মানে শেষ করে আপনি মধ্যখানে ঢুকলে কিন্তু মনে হবে যে সরকারকে আপনি সাপোর্ট দিচ্ছেন। দ্বিতীয় হলে ইভিএমটা আপনি যখন করছেন, আগামী নির্বাচনে যাবেন, আপনাকে স্টেক হোল্ডার মেজরিটিটা চাচ্ছি কিনা সেটা আপনাকে দেখতে হবে, নাম্বার 1। নাম্বার 2, আপনাকে এখন ইভিএম যতটুকু আছে তার জন্য আপনাকে 100টি বা 110টা আসনে আপনি ইলেকশন করতে পারবেন।
আপনাকে 300টা আসনে করতে হলে আপনাকে আরও 3 লাখ ইভিএম লাগবে, আপনার খরচ হবে 8,000 কোটি টাকা। সেটা আপনাকে এই বাজেটে নিতে হবে নির্বাচন কমিশনে। 1.5 বছর বাকি ইলেকশনের, আপনি সেটা পারবেন কিনা। দেন অ্যাগেন নাম্বার 3, একদিনে ইলেকশন ইভিএম আপনি করতে পারবেন না, একসাথে অন্য দিন 1, 2, 3 দিন আপনি ইলেকশন করতে হবে। সেটা আরপিওতে আছে কিনা বাংলাদেশের, সেটা আপনাকে দেখতে হবে। দ্বিতীয় হলো দেখেন, লাস্ট যেটা বলি, সবচেয়ে যেটা আমাদের দল বলে আসতেছে বারবার, সংসদের বাইরে 126 অনুচ্ছেদের সংবিধানে বলা হয়েছে নির্বাচন শিডিউল ডিক্লেয়ার হওয়ার পরে নির্বাচন কমিশনকে সহযোগিতা করা নির্বাহী বিভাগের কর্তব্য। দ্যাটস ইট, স্টপ। এই কর্তব্য যদি ডিসিএসপিরা, যেটা কালকে প্রধান নির্বাচন কমিশনার বললেন, না পালন করে, তাহলে এখানে আইনের কোনো দ্বারা নাই, কি শাস্তি দেওয়া সেটা নাই। আমরা বারবার বলছি এখানে আপনারা আইন তৈরি করে শাস্তির বিধান করেন, যে নির্বাচন কমিশনের যদি কথা না শুনে নির্বাহী বিভাগের এরা, দে ক্যান পানিশড উইদাউট গিভিং এ লেটার টু দি হোম মিনিস্ট্রি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিতে হবে, ওসিকে চেঞ্জ করতে হলে নির্বাচন কমিশনার, এসপিকে চেঞ্জ করতে হলে চিঠি দিতে হবে। আমি দেখা করতে গিয়েছিলাম আমার বর্তমান মহাসচিব মুজিবুল হক চুন্নুর নেতৃত্বে সাবেক সদ্য দিয়ে যে ইলেকশন কমিশনার, উনি বলেছেন আমাদের সামনে, প্রধান নির্বাচন কমিশনার হুদা, যে আমরা চিঠি দিই কোনো পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা, অনেক সময় ইলেকশন ওভার হয়ে যায় ব্যবস্থা। না, এখন নতুন কমিশনার, নতুন সিসি করতে পারবেন না, আইনে নাই, আইন আরপিও চেঞ্জ করতে হবে। সিসি, নতুন কমিশনার, ওনার কেউই কিছু করতে পারবে না আইনে যদি না থাকে। আইনে তো আনতে হবে আপনাকে। আপনি খসড়া তৈরি করে আইন মন্ত্রণালয়ে পাঠান যে আমাদের এইগুলো তৈরি করি আমাদের আগামী নির্বাচনের আগে, কিন্তু আইনে যা আছে তাই তো প্র্যাকটিস হচ্ছে না। না, প্র্যাকটিস করলেও পারছে না। আমি 126 অনুচ্ছেদে বলা আছে কর্তব্য, আপনি আমাকে সাহায্য করা কর্তব্য, কিন্তু কর্তব্য যদি পালন না করেন তাহলে কি শাস্তি, 2 বছর, 4 বছর, 5 বছর পানিশমেন্ট কি আছে? নাই। তারা জানে ইলেকশন আবার 3 মাস হওয়ার পরে আমি কিন্তু এই সরকারের অধীনেই চলে যাচ্ছি। মাহমুদ সালাউদ্দিন কিছু বলবেন কিনা? বলেন না, আমি সংবিধানের আলোচনা আমি নির্বাচন চলাকালীন সময়ে যে সরকারটা থাকে সেটা কিন্তু সংবিধানে স্পষ্ট আছে তাদের দায়িত্ব কি এবং ইসির দায়িত্ব কি। ইসির আন্ডারে সমস্ত নির্বাহী বিভাগ থাকে, কিন্তু একটু স্পষ্ট। কিন্তু ওই যে আইনের যে ফাঁকের কথা বলবো, আমার কাছে মনে হয় দায়িত্ব নিয়ে একটা কথা বলি ওর সাথে। না, আমি একটু বলি, এটা একদম সংবিধানে স্পষ্ট আছে। পৃথিবীর সব দেশেই কিন্তু নির্বাচন চলাকালীন সময়ে তাদের সরকারের কি দায়িত্ব আছে স্পষ্ট আছে, তখন সরকার শুধু রুটিন ওয়ার্ক করে। ওনাকে আবার এখন এবং আমি বলি, আমি এখানে বলি রিফার করি না, আমি ভুলে যাব। না, ইন্ডিয়ার মতো দেশে আছে, ইন্ডিয়ার কনস্টিটিউশন আইনে দেখেন, আমাদের সংবিধানেও আছে, আমাদের সংবিধানে আপনি বললেন পৃথিবীর সব দেশে আছে। আমাদের ইন্ডিয়াতে লেখা আছে সাথে সাথে পুলিশকে চেঞ্জ করার ক্ষমতা, চিঠি দিতে হয় না। আমাদের এখানে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিতে হবে, এসপিকে, ওসিকে চেঞ্জ করতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় তখন কিন্তু ইসির আন্ডারে থাকবে। না, আমি একটু বলি না, এখানে আমি বলি নির্বাচন, আমি শেষ করি। নির্বাচন চলাকালীন সময়ে সরকারের সমস্ত কিভাবে ইসি চলবে সবকিছু, তাহলে আপনি স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি কেন দিতে হয়? সংবিধানে আছে। না, কেন চিঠি দিতে হয়? সংবিধানে আছে। তাহলে চিঠি দিতে পার্টি তো ক্ষমতা ছিল, কিভাবে নির্বাচন করেছে? জাতীয় পার্টির কথা বাদ দেন না, আমি নতুন ভাবে অনেক কিছু দেখানোর চেষ্টা করা হয়। আমার কাছে মনে হয় একদম স্পষ্ট লেখা আছে সংবিধানে কিভাবে একটা ইসি চলবে এবং তখন কিভাবে ইসি সিদ্ধান্ত নেবে। তাজ রহমান, আপনি ছোট্ট করে বললে আমি অন্য প্রসঙ্গে যাব। ফুল ডিউ রেসপেক্ট, সংবিধানে বলা হয়েছে 126 অনুচ্ছেদটা বলে দিচ্ছি, রবিউল ভাই পরে বলবেন, যাতে বলা হয়েছে নির্বাচন শিডিউলের পরে নির্বাচন চলাকালীন সময়ে নির্বাচন কমিশনকে সাহায্য করা নির্বাহী বিভাগের কর্তব্য। এক্সপ্লেনেশনটা হলো এটাতে লেখা আছে। দ্বিতীয় হলো, আমি আপনাকে উদাহরণসহ বললাম, শাহনেওয়াজ ইলেকশন কমিশনার ছিলেন আগের, ওনার সাথে এসএটিভিতে ছিলাম, লাইভ টক শোতে রেকর্ডও আছে এখন। উনি বলেছেন যে আমরা চিঠি দিই স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সরানোর জন্য, আমরা ডাইরেক্ট সরাইতে পারি না। যেটা ওনার কথাটা আমি এখন বললাম, দায়িত্ব নিয়ে বলছি এখানে। সাবেক প্রধান নির্বাচন কমিশন হুদা সাহেব যাওয়ার আগে, টাঙ্গাইল উপনির্বাচনের আগে আমরা গিয়েছিলাম, আমার বক্তব্যের পরে উনি বললেন যে আমরা কাউকে একা সরাইতে পারি না, এখানে স্বরাষ্ট্রমন্ত্রী চিঠি দিতে হয়, অ্যাকশনটা সাইম টাইম ইলেকশন ওভার হয়ে যায়, অ্যাকশন হয় না। তাহলে কিন্তু নির্বাচন কমিশনের এই ক্ষমতাটা এখনো পর্যন্ত নির্বাহী বিভাগের হাতে রয়ে গেল। একক যেহেতু আমি চেঞ্জ করতে পারছি না, দ্যাট মিনস আমাকে আপনি অর্ধেক দিচ্ছেন, অর্ধেক বেঁধে রাখছেন, পুরাটা দাও। আমি একটু শুনবো মাহমুদ সালাউদ্দিন আপনার কাছে, ছোট্ট একটু আমি আলোচনার জন্য আপনি তো বলেছেন 126 অনুচ্ছেদে বলাই আছে সাহায্য করা কর্তব্য, এই কর্তব্যের মধ্যেই তো কাজ করবে। আর আরেকটা কথা বলে, আসলে নির্বাচন নিয়ে কিন্তু যদি আমি পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করতে চাই, অনেক কিছু, যখন আমি জিতে যাই তখন নির্বাচন কমিশনার সহ সব কিছু মিলিয়ে এক ধরনের বক্তব্য থাকে আমার, যখন আমি হেরে যাই আরেক ধরনের বক্তব্য থাকে। তো বিএনপির ঘটনা হয়েছে 2008 সনের পর থেকে শুধু নির্বাচন কমিশনার বাংলাদেশের প্রতিও বিরক্ত,
কারণ ওনাদের ভাবধারায় যে সমস্ত একটু শুনে করতে আসি। চেয়েছিলেন জি। ওনারা সে কিছুই করতে পারেনি এবং সামনেও করতে পারবেন বলে আমার কাছে মনে হয় না। আমি- যেই দলের কোনো নেতা এখনো পর্যন্ত নাই, যেই দলের নেতা অভিযুক্ত হয়েছে এতিমের টাকা আত্মসাতের কারণে, যেই দলের নেতা নির্বাচনে গিয়েছেন আমি কোনোদিন আর রাজনীতি করবো না মুস্তাকা দিয়ে, সেই দলের নেতৃত্বের অভাবে তারা সকালে যে কথা বলে বিকেলের সাথে কোনো মিল নেই। ফখরুল ইসলাম আলমগীর সাহেব এক কথা বলেন, রিজভী সাহেব আর এক কথা বলেন, মোটামুটি কোনো ইয়ে নেই। এখন তো শুরু হয়েছে প্রধানমন্ত্রীকে হুমকি দিচ্ছেন, বগুড়া থেকে শুরু করে ঢাকা আশেপাশে সব জায়গায় সব নেতাদের একটাই কথা, প্রধানমন্ত্রীকে নানা ধরনের হুমকি দেওয়া শুরু হয়েছে। তো একটা কথা শুধু এতটুকুই বলতে চাই, 19 বার হত্যা করার চেষ্টা করা হয়েছে বঙ্গবন্ধু কন্যাকে, ওই উনি আলোচনায় প্রতিবারই গেলে ঘুরে দাঁড়িয়েছেন। একটু দীর্ঘ এবং হবে। আমি ছোট্ট মনে করি একটু- কি জানেন, জি। কোনো ধরনের হুমকি ধমকি কোনো কিছুই হবে না। বিএনপি নির্বাচন আসবে, নির্বাচন করবে এবং এই নির্বাচনটা কিন্তু আওয়ামী লীগের অধীনেই হবে জি। এবং তখন আপনি- নির্বাচন আমি- কমিশনে ওনারাই আমি থাকবেন। আমি ছোট্ট একটু আপনার আলোচনায় যোগ দিই। আজকে যুবলীগের সম্মেলনে শেখ সেলিম বলেছেন যে আগামী 2041 সাল পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে। আপনি চট্টগ্রামের মানুষ, চট্টগ্রামে একটা হ্যাঁ, অনুষ্ঠানে আজকে- বলেছে। আমি শেষ করে দিই। এটা কি আপনাদের এটা কি কোনো কি দেখে বললেন, মানে এটা কি আপনারা কি আমি আসলে এই কথাটা বলতে চেয়েছিলাম এবং আজকে 3 দিন যাবত কিন্তু চট্টগ্রাম উত্তর দক্ষিণ মহানগর 3টা সম্মেলন হয়েছে এবং আপনি সবচেয়ে অবাক হলো কি জানেন, আমাদের উত্তরে সম্মেলনটা হয়েছে আমার এলাকা হাটাজারিতে, দক্ষিণে সম্মেলনটা হয়েছে পটিয়া এবং আজকে মহানগরের সম্মেলনটা হয়েছে চট্টগ্রাম সিটিতেই। এবং আজকে সেলিম ভাই কিন্তু ওখানে চিফ গেস্ট ছিলেন এবং তিনি বলেছেন, আমি মনে করি আওয়ামী লীগ জনগণের আস্থা অর্জন করেছে বলেই এই কথাটা বলতে পেরেছেন। শুধু একটা কথাই বলি, পদ্মা সেতু নিয়ে কত ধরনের ট্রল যে করা হয়েছে এটা বলার অপেক্ষাই রাখে না, প্রাসঙ্গিক ক্রমেই আসে বিষয়টা। বেগম জিয়া নিজেই বলেছিলেন পদ্মা সেতু আওয়ামী লীগকে দিয়ে আর হবে না, আমি যদি ক্ষমতায় যাই তিনি 2টা পদ্মা সেতু করবেন এবং তার যে চেলা চামুন্ডা ছিলেন সেদিন উনি করতালে দিয়েছিলেন, হাস্যরসের কিন্তু একটা পরিবেশ তিনি তৈরি করেছিলেন। উনি সেন্স অফ হিউমার থেকেও যেভাবে হোক তিনি এগুলো করেছেন এবং বিএনপির নেতাকর্মীর সমস্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল করেছিলেন, সব কিছু মিথ্যা প্রমাণ করে দিয়েছেন। আর এই 1 জুন পরশুদিন আসবে, 25শে জুন এটা উদ্বোধন করা হবে এবং বিশ্বকে বাংলাদেশ দেখিয়ে দিয়েছে এবং আজকে শুধু পদ্মা সেতু শুধু একটা সেতু না, আমাদের মর্যাদার একটা প্রতীকে পরিণত হয়েছে। জি, আজকে আসবো বিএনপি আপনার। এই জন্য একটু আমি শুনে বলবো আসি। দিব জনগণের আপনাকে, আস্থা অর্জন আবার করেছে দিব বলে আপনাকে। সেলিম ভাই বলেছেন 41 সন পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতা থাকবে এবং জনগণের আস্থা এবং বিশ্বাস নিয়েই ওনারা থাকবে। তো এখন বলেই দিয়েছেন, তখন আমরা আর বাকি রাজনৈতিক বিরোধী দলরা আমরা তো এই হিসাব না, করে আসলে নিতে হবে নির্বাচনই তো আসবে, যে নির্বাচন ওনারা হবে। ওনারা হয়তো নির্বাচনের মাধ্যমেই ম্যানিফেস্টো হবে করে সবকিছু। ফেলছেন বা একটা সিদ্ধান্ত নিয়ে ফেলছেন। ইভিএম এর কথা যেটা লাস্টে একটু বলে দিচ্ছি, যে ইভিএম যে দেশে প্রার্থীর আপনার নামের পাশে প্রতীক দিয়ে এখনো লিখতে হয়, 7 থেকে 8% উপরে মানুষ যায় না এমনি বয়ে, বাবা ইলেকট্রনিক ভোটিং মেশিন এখানে গিয়ে কুই আমার আঙ্গুল দিব কুই যায় না, বাবা ইলেকশনে যাও না ভোট দিতে, না 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 ওখানে মেশিন একটা আছে, কি মেশিন জানি না, এটা যাবো না, আমার আরো কি ঝামেলা, আমার ব্যাংকের টাকা নিয়ে যাবে নাকি এই মেশিন দিয়ে। এখনো পর্যন্ত যে দেশের মানুষের মোবাইল ইউজ করতেছে 14 কোটি বা 17 কোটি, কিন্তু স্মার্টফোন ইউজ করে না, নর্মাল ফোন যারা ইউজ করে তাদের আছেই তো, সেই দেশে আপনি ইভিএম দিয়ে কেমন করবেন? মানুষকে সুশিক্ষিত করেন, জাতিকে এমন একটা জায়গায় নিয়ে যান যে তারা যেন সবাই আসবে, তাহলে একটু শুনে আসি, আমি আসবো। শুধু আপনারাই মনে না আমার আসবো, আপনি রবিউল ই আলম। করেন না, আপনি আলোচনাটা ওইদিকে কমপ্লিট করেন। আমার আলোচনার না, অংশ আপনি- নেওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে না না করি এখন না। নিশ্চিত না, আপনি সুন্দর করে বলেন। না না আমি আলোচনা শুনছিলাম, সেভাবেই থাকি আর কি, সেভাবেই শুনি। সারাদিন অনেকগুলি কথা বললো, একটা বিষয়ভিত্তিক আলোচনার মধ্যে আপনি কিছু প্রশ্ন করছেন, কিছু প্রসঙ্গ উঠছে, তার বাইরে গিয়ে কোথা থেকে কোথায় কি বললো, এই আমি চরিত্র একেবারে অন্তঃসার শূন্য বক্তব্য। কোথায় নিয়ে গেলেন? 41 বছর ক্ষমতায় থাকবেন, একটা পদ্মা সেতু করছেন এই জন্য 41 বছর ক্ষমতায় থাকবেন, তো ক্রিমিয়ার সেতু যে করছে সেতু তো 300 বছর ক্ষমতায় থাকবে। আমি তো উদাহরণ দিয়েছি যে শুধু তা আমরা যমুনা সেতু করেছিলাম, লালন সেতু করেছে, পদ্মার উপর আমরা সেতু করিনি 1.8 কিলোমিটার, যমুনা সেতু আমরা করিনি, মগবাজার ফ্লাইওভার আমরা করিনি, খিলগাঁও ফ্লাইওভার আমরা করিনি। আপনারা করেছেন হলো আপনার মহাখালী ফ্লাইওভার। এই যে শুধু উপর থেকে আপনার উঠে নিচে নামা। ছাত্রাবাদ যতটা বলে সায়দাবাদ ফ্লাইওভার, কিন্তু- যেটা আমরা কিন্তু উদ্বোধন আজকে- করি। না না এগুলো সব কিন্তু আওয়ামী লীগ আমলে বললে হবে এগুলি না। এই আওয়ামী লীগের একটা, আচ্ছা বলেন আপনি আপনার প্রশ্ন বলেন। না, আজকে তো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন যে তারা বিএনপি ক্ষমতা থাকতে কোনো মানে মেগা প্রকল্প তারা বাস্তবায়ন করতে পারে নাই এবং মেগা প্রকল্প নিয়ে তাদের এই জন্য কথা আচ্ছা আপনি বলেন তো, এই সরকার আমলে একটা মেগা প্রকল্প বাস্তবায়ন হচ্ছে 13 বছর, নাম বলেন, নাম বলেন। 25 তারিখে তো একটা চালু হচ্ছে। তো আমাদের যমুনা মগবাজার যমুনা সেতু flyover। মেগা প্রকল্প না? আপনার যে- 4.8 কিলোমিটার আর এখানে 6.1 চিটাং কিলোমিটার flyover। মেগা প্রকল্প না? হ্যাঁ টানেল সেই হারিয়ে ফেলেছে প্লিজ। না। কর্ণফুলী কিন্তু- সেতু আমরা করিনি, না, কিন্তু কিন্তু কর্ণফুলী সেতু করিনি আমরা? আওয়ামী লীগকে তো এই ক্রেডিট দিতে হবে যে তারা এরকম একটি বড় সেতু, এরকম একটি আরে ভাই এরকম একটি বড় সেতু আমরা তো এর আগেই করেছি 4000 কোটি টাকা দিয়ে, মাত্র 30,192 কোটি টাকা খরচ করেছেন। কিন্তু পদ্মা তো একটা ইউনিক নদী, খরস্রোতা। তো যমুনা নদী খুব ছোট হয়ে গেল, না 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 পদ্মা খুব ছোট হয়ে গেল আপনার কাছে এখন।
না। আরো আজ থেকে কত বছর আগে করেছি আপনি মনে রাখেন, কত বছর আগে করেছি। 94-এ দ্যাট ওয়াজ বিএনপি গভর্নমেন্ট, মাত্র 4,000 কোটি টাকা দিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যয় বাড়িয়েছেন, প্রাক্কলন ব্যয় থেকে বাড়িয়েছেন প্রায় 3 গুণেরও উপরে। এই যে জনগণের অর্থ অপচয় করছেন, লুটপাট করছেন, আর মেগা সেতুর নামে অপপ্রচার করছেন, মেগা প্রকল্পের নামে, এই একই প্রক্রিয়া শ্রীলঙ্কা ডুবেছে, একই প্রক্রিয়ায়। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, আপনি কিন্তু আপনার সাথে কথা বলেন সালাউদ্দিন, আমাকে একেবারে কম সময় দেওয়া আছে, আপনি যদি কথা বলেন তাহলে আপনি আপনার বক্তব্য বলে যান। ভেরি আনফরচুনেট। প্লিজ। কথাটা হচ্ছে এই যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করলেন, মাত্র 2,500 মেগাওয়াট উৎপাদন হবে, 1,14,000 কোটি টাকা খরচ করেছেন। পায়রা সামুদ্রিক বন্দর, গভীর সামুদ্রিক বন্দর, কত টাকা খরচ করার পর প্রকল্প এখন বাদ দিয়ে দিয়েছেন। ঢাকার সাবওয়ে, ও কত টাকা খরচ করার পর এখন বান্ধব হচ্ছে না এবং লাভজনক হবে না। না, যাব মানে সাবওয়েতে অলরেডি 300 স্ট্র্যাটেজিক্যাল বন্ধ করে দেওয়া হয়েছে, যে না ওই পরীক্ষায় আমি যাচ্ছি না। তো এই যে 2025 সাল থেকে আমাদের জিডিপির 50% প্রায় বৈদেশিক ঋণ হয়ে যাবে, ইনস্টলমেন্টের টাকা যদি দিতে হয়। শ্রীলঙ্কার কাছাকাছি চলে যাচ্ছি না? জনগণের অর্থ অপচয় হচ্ছে না? এই অর্থ জনগণের না? এই যে হাজার হাজার বা লক্ষ লক্ষ কোটি টাকা অপচয় করেছেন, 11 লাখ কোটি টাকার উপর পাচার করেছেন, 2.5 লাখ কোটি টাকার উপর খেলাফি ঋণ করেছেন, এই অর্থ কার? জনগণের না? জবাব দিয়ে আছে কোথায়? লুটপাট করছেন না? অত লুটপাট করেছেন। ক্ষমতায় নিশ্চিত যদি হতে চান, একটা ক্রেডিবল নির্বাচন দেন না, তো যদি সাহস থেকে থাকে সেখানে তো হয় কেন? অত আতঙ্ক কেন? ওই আপনি বলছিলেন, দুজনের মধ্যে কথা হচ্ছিল যে সংবিধান কি বলছে, নির্বাচন কমিশন কি বলছে। এই নির্বাচন কমিশনার এবং এই সরকার, এরপর জনগণ কোনো আস্থাও রাখে না। আমরা কোনো আইন নাই, এক ব্যক্তির ইচ্ছাই সংবিধানের আইন হয়েছে বাংলাদেশে। না, কিন্তু আপনার একটি দল, এক গেলেই তো ব্যক্তি আস্থা অর্জন ইচ্ছাটাই হবে। বাংলাদেশে এখন আইন, আওয়ামী লীগ প্রধানের ইচ্ছা। জি, সেটাকেই আজকে বাংলাদেশের মানুষের গলার কাটা, এবং আওয়ামী লীগ আজকে বাংলাদেশের মানুষের মুখোমুখি দাঁড়িয়েছে। জনগণের হাতে একটাই পথ, এই অপশক্তি, এই কর্তৃত্ববাদী শক্তি, যারা জনগণের ক্ষমতা দখল করে অনির্বাচিতভাবে ক্ষমতায় থেকে জনগণের স্বার্থবিরোধী শাসন প্রতিষ্ঠিত করছে, তার বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে এদের বিদায় করা। সেই লক্ষ্যে প্রস্তুতি নিয়েছে জনগণ, আমরাও প্রস্তুত আছি। একটা কথা বলে শেষ করি, ভুল তথ্য, হানা ভোটে ভোট পড়েছিল, নির্বাচন কমিশনের রেজাল্ট দেখবেন 81%। হানা ভোট সংবিধান সম্মত ছিল, এবং জিয়াউর রহমান গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন বিদায় তিনি একদিনও জনগণের ম্যান্ডেট ছাড়া ক্ষমতায় থাকতে চান নাই। মুস্তাক সাহেব কোন ম্যান্ডেট নিয়ে রাষ্ট্রপতি হয়েছিল? বিচারপতি সাহেব কোন ম্যান্ডেট নিয়ে রাষ্ট্রপতি হয়েছিল? জিয়াউর রহমান এসে কিন্তু হানা ভোট দিয়েছিল যে আমি একদিনও যদি রাষ্ট্রপতি থাকতে চাই, জনগণের কনসার্নের প্রয়োজন আছে। দ্যাট ইজ কল্ড ডেমোক্রেসি। এই বহুদলীয় গণতন্ত্র, স্বাধীনতা বলেন, স্বাধিকার, এই আজকে সুশাসন বলেন, স্বাধীনতার কথাটা বলেন না, স্বাধীনতার কথা বলেন। আজকে যদি আপনি গোলাম আজমকে মুক্তিযুদ্ধের চেতনা বাংলাদেশের গণতন্ত্র বিশ্বাস করেনি, মুক্তিযুদ্ধের চেতনাকে বিদ্যাঙ্গুলি দেখানো হয়েছে, গণতন্ত্রকে ছুটি চেপে হত্যা করা আওয়ামী লীগ হয়েছে, রাজনীতি করেছে, সংবিধানকে জবর দেওয়া হয়েছে সেদিন 66 থেকে 70, বঙ্গবন্ধু হত্যাকারী 5 বছর আওয়ামী লীগ রাজনীতি করেছে, বাকিটা জনগণের প্রতিপক্ষ হয়েছে আওয়ামী লীগ, স্বাধীনতার পরেও হয়েছে। এবং এখন তো আরো যেটাকে বলবো চরম ফ্যাসিবাদী আকার ধারণ করেছে। এটাই হচ্ছে মানুষের এখন সবচেয়ে বড় সমস্যা বাংলাদেশে, এই রাজনৈতিক দলটি। জি, জনাব তাজুর রহমান, আমাদের হাতে একটু কম সময় আছে, একটু শুনে আমি শেষ করি। আপনি ইভিএম নিয়ে বলছিলেন, নির্বাচন কমিশনের সীমাবদ্ধতার কথা বলছেন, আমরা যদি একটু আরেকটু শুনি। কিন্তু এই সীমাবদ্ধতাটাকে তো ওভারকাম করতে হবে, আমরা রাতারাতি তো আর কিছু করা সম্ভব না। সবচেয়ে বড় যে জায়গায় আমরা পিছিয়ে আছি, পলিটিক্যাল ডিভিশন। জাতি তো ডিভাইডেড, আওয়ামী লীগ পন্থী যারা আছে, বিএনপি পন্থী যারা আছে, আমাদের পন্থী যারা আছে, সব কিছু মিলে জাতিটা ডিভাইডেড। আপনি এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। এটা তো অনেক দিন যাবত 50 চলছে, বছর থেকে আমরা শুরু হয়েছে 50 বছরের ইতিহাসে আমরা জাতিকে ঐক্যবদ্ধ করারও তো কোনো উদ্যোগ নাই। না এই 50 বছরের ইতিহাসে নির্বাচন ব্যবস্থাটাকে আমরা তো ন্যাশনাল কনসেনসাস, রাজনৈতিক বৃহত্তর স্টেক হোল্ডারগুলো একটা জায়গায় আস্থা জায়গায় নিতে পারি নাই। আজকে একটা কথা বলি, যে আমরা বলছি যে এই নির্বাচনকে ঠিক করে এমন একটা জায়গায় নিতে হবে, কেয়ারটেকার গভর্নমেন্টের কনসেপ্ট নিয়ে আসলেন, সেটা বাতিল করা হলো। আর বিএনপি বলছে না কেয়ারটেকার না, আমরাও বলছি যে এভাবে নির্বাচন কমিশন অধীনে নির্বাচন সুষ্ঠু হচ্ছে না, নির্বাচনকে একটা জায়গায় নিতে হবে। সেই জায়গাটা যদি না নেন, তাহলে নির্বাচন কমিশন এটা বিতর্কের জায়গায় থেকেই যাবে। ইট ইজ এ রেফারি, রেফারিকে যদি আপনি, আওয়ামী লীগ এখন যখন ক্ষমতায় থাকে তখন নির্বাচন কমিশনকে জাস্টিফাই করে, বিএনপি যখন বাইরে থাকে, আমরা যখন বাইরে থাকি এটা জাস্টিফাই করি না। এই জায়গাটা আপনি আনেন না কেন?
একজনের কথায় তো এই ইলেকশন কমিশনের সিস্টেম চেঞ্জ হবে না। স্টেক হোল্ডার, মেজরিটি স্টেক হোল্ডার, সাধারণ মানুষ, ভোটাররা যারা আছে তারা কি মনে করে, তাদের আপনি অপিনিয়ন নেন। আর আপনি ইন্টেলেকচুয়াল যারা নেবেন, আপনার পক্ষের ইন্টেলেকচুয়াল নিয়ে বক্তব্য দেওয়াবেন। ইন্টেলেকচুয়াল যদি একটা পক্ষর হয়ে কথা বলে তাহলে ইন্টেলেকচুয়ালিটি ওয়ান সাইড হয়ে যাবে। ইন্টেলেকচুয়ালদের বক্তব্য হবে জাতীয় স্বার্থে, মানুষের স্বার্থে। পৃথিবীতে অন্য দেশে আসছি, ইন্টেলেকচুয়ালরা গভর্নমেন্টের হয়েও কিন্তু গভর্নমেন্টের সমালোচনা করে। ব্রিটেনের মতো দেশে আমি দেখে এসেছি, তারা রোবাস্টলি ওপেনলি আপনার ক্রিটিসাইজ করে। আপনাকে ক্রিটিসাইজের একটা জায়গায় ইভিএম সিস্টেমটা, নির্বাচন কমিশনের ক্ষমতা আপনি দেন। আপনি টিএন সেশন করেন ভারতের, যিনি মন্ত্রীকে বলেছেন, ক্যাবিনেট মন্ত্রীকে, যে আপনি যদি এই 24 ঘন্টার ভিতরে এই জায়গা না ছাড়েন তা আমরা অ্যাকশনে যাব। কেন? তার ক্ষমতা আছে অ্যাকশনে যাওয়া। সেই সক্ষমতা অর্জন করতে আমাদের সময় লাগবে। টিএন সেশন একজনই 70 ইয়ার্স আর 50 ইয়ার্স, আমরা অলরেডি 52 বছরের দেশ চলছি, পারবো না কেন? পারার জন্য হতে হবে কি সরকার থেকে সহযোগিতা লাগবে, সেই ম্যান্ডেটও থাকতে হবে তার। আমি একটা কথা বলি কাঞ্চন ভাই, আপনি নির্বাচন কমিশনকে শেষের দিকে একদম না, নির্বাচন কমিশন তার শক্তি প্রয়োগ তখনই করবে যখন সেই শক্তি প্রয়োগ করলে তার উপরে কোনো কিছু হবে না, চাটুকারিতা করতে পারবে না, সরকার থেকে প্রেসার আসবে না, তখনই পারবে, আদারওয়াইজ পারবে না। জি মাহমুদ সালাউদ্দিন, শেষের দিকে আসি, একেবারে 30 সেকেন্ড, নতুন কোনো ইস্যু আপনি আনবেন না। একটা কথা জবাব দিই, তিনি তো বহুদলীয় গণতন্ত্র, তাদের মহানায়ক বানায় তাদের নেতাকে। শুধু এটুকুই বলি, উনি ক্ষমতা গ্রহণের পরে ইসলামী যেই আমার মনে হয় এই আমি বলি আলোচনায় গেলে গোলাম আজম শেষ হবে না। স্বাধীনতার পরে উনি হেন চেষ্টা নাই আবার যেন একীভূত করে দেশটাকে, আর ওনাকে তারা রাজনীতি করার অধিকার দিয়েছে। ইসলামী ছাত্র সংঘ, যেটা 71-এ মূর্তিমান আমাদের আতঙ্ক ছিল, তাদেরকে রাজনীতি করার অধিকার দিয়েছে। আমি বলি এবং তারপরে সমস্ত রাজাকারদেরকে রাজনীতি করার অধিকার দিয়েছেন, ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার আমাদের শেষ করতে হবে। এভাবে মুক্তিযুদ্ধের চেতনাকে শেষ করেছে এবং আমি ওর সংবিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে বারবার, আর পোস্টমর্টেম করে সংবিধানে রাখে নাই, সমস্ত নির্বাচনী প্রক্রিয়াকে বিতর্কিত করেছে। একেবারেই শেষ সময়, একদম 10 সেকেন্ড বা 20 আজকে মায়া কান্না করে আমি বলছি কেয়ারটেকার গভর্নমেন্টের জন্য, কেয়ারটেকার গভর্নমেন্টকে আরেকদিন আমরা আলোচনা করা যাবে মাহমুদ। শুনেন, এটা একটা আওয়ামী লীগ একটা স্বীকৃত রাজনৈতিক দল ছিল, সালাউদ্দিনরা যে আদর্শ নিয়ে দল করতে আসছিল, ইউনিভার্সিটিতে দেখেছি। উনারা জানেন না তো, পছন্দ ধরে গিয়েছে, এটা একটা অভিশপ্ত রাজনৈতিক দলে পরিণত হয়েছে। আওয়ামী লীগ নিয়ে কথা বলা আমার মনে হয় অনেক কথা আছে। ওই যে তাজ ভাই যেমন বলছিলেন যে আমাদের টিএন সেশন করা যেতে পারে কিনা, টিএন সেশন বাংলাদেশে হবে না। যে ক্ষমতাশীল দল যে কোনো মূল্যে ক্ষমতায় থাকতে চায়, যে কোনো মূল্যে, সে আবার নির্বাচন কমিশনকে শক্তিশালী করবে, এটি চাওয়াটাই অমূলক। তার কারণ হচ্ছে সে আরো আজ্ঞাবহ নির্বাচন কমিশন করবে। রকিবউদ্দিন করেছে, কেম নুরুল হুদা করেছে, আওয়াল করেছে। অর্থাৎ এই ধারা অব্যাহত থাকবে যদি ক্ষমতাসীন এখান থেকে বেরিয়ে না আসে, অথবা ক্ষমতাসীন রাজনৈতিক দলকে যদি বাধ্য করা না যায়। তা না হলে বাংলাদেশে ক্রেডিবল নির্বাচন আর আওয়ামী লীগের অধীনে সম্ভব না, এই প্রক্রিয়াও সম্ভব না, এই নির্বাচন কমিশনেও সম্ভব না, এই আইন দিয়েও সম্ভব না। কারণ এই আইন শুধু কাগজে, এই আইন একেবারে সত্যিকার অর্থে বাস্তবায়নের সক্ষমতা সরকারের বাইরে এসে কেউ রাখে না। কাঞ্চন ভাই, ইভিএম এর মিনিংটা কি বলবেন আপনি জাতিকে? ইলেকট্রনিক ভোটিং মেশিন, কিন্তু এখন মার্কেটে সেটা বলা হচ্ছে ইজিলি আপনার ভোটিং ম্যানিপুলেশন। দুইটা ওয়ার্ড নিয়ে এখন মানুষ সময় নেই। আপনাদের জনাব মাহমুদ সালাউদ্দিন চৌধুরী, তাজুর রহমান এবং শেখ রবিউল আলম, আপনাদের তিনজনকেই অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। শুভরাত্রি।